গল্প শিকারীর কবলে। আজ শুনবেন শশধর দত্ত রচিত দস্যু মোহন সিরিজের পঞ্চম গল্প, রমাহারা মোহনের অন্তিম পর্ব। বিলাস, হ্যাঁ কাত্তা, কি হয়েছে? তোমার নতুন মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্ষুনি গাড়ি বের করো। ঠিক আছে কর্তা, ঠিক আছে। সকাল 7টার সময় মোহন পুরী শহরে প্রবেশ করল। বিলাস মোহনকে জিজ্ঞেস করল, কর্তা বাড়িতে যাবে না নতুন মায়ের বাপের বাড়ি যাবে? মিস্টার সোমের বাড়ি যাব। মোহনের গাড়ি পুরীর সমুদ্রের ধারে রাস্তার ওপরে এসে উপস্থিত হল। সামনে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, ভোরের স্নিগ্ধ শীতল বাতাস মোহনের সমস্ত ক্লান্তি আর উদ্বেগ অনেকটা মুছে দিল। সমুদ্রের অসীম রূপের দিকে সে কিছুক্ষণের জন্য তাকাল। একটু পরেই মিস্টার সোমের প্রাসাদের সামনে তার গাড়ি এসে দাঁড়াল। দোতলার বারান্দায় সরোজের স্ত্রী কবিতা দাঁড়িয়েছিল। সে দারোয়ানকে গেট খুলে দেওয়ার নির্দেশ দিয়ে দোতলা থেকে নেমে এলো। মোহন মোটর থেকে নামতেই কবিতা হাত জোড় করে বলল, আসুন, ওপরে আসুন। মোহন নিঃশব্দে কবিতার পেছনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। তারপর একটা ঘরে প্রবেশ করল। মিস্টার সোম কেমন আছেন? বাবা তো ভীষণ ভেঙে পড়েছেন, বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। কিন্তু আগে আপনি হাত মুখ ধুয়ে স্নান খাওয়া করে নিন, তারপর বাবার সঙ্গে দেখা করবেন। মোহন কবিতার দিকে তাকালো। তার চোখের কোণে জল শুকিয়ে রয়েছে, কিন্তু মুখে ম্লান হাসি। বুঝল এই তরুণী বধূ এত বিপর্যয়ের মধ্যেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। স্নান খাওয়া শেষ করে মোহন কবিতাকে বলল, বৌঠান, এবার সব কথা খুলে বলুন। গত পরশু দিদি এসেছিলেন, বললেন তার ভয় করছে। কদিন হলো কিছু অপরিচিত লোক নাকি আপনাদের বাড়ির দিকে নজর রাখছে। সেদিন যখন দিদি এখান থেকে বেরোলেন তখন সন্ধে হয়ে গিয়েছিল। একজন কাজের লোক তাকে পৌঁছে দিয়ে গিয়েছিল, কিন্তু ফেরার সময় তিনি একাই ফিরলেন। তাকে দারোয়ান পৌঁছে দিতে চেয়েছিল, তিনি রাজি হলেন না, বললেন অসুবিধে নেই, চলে যাবেন। ঠিক কটার সময় রমাই বাড়ি থেকে বেরিয়েছে? তখন তো প্রায় রাত 8টা। তারপর রাত 11টা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। তাই কাজের লোক এই বাড়িতে খবর নিতে আসে। দিদির কথা যদি না শুনতাম হয়তো। বৌঠান, আমি দস্যু মোহন। এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা! আমার রমাকে সে নিয়ে চলে গেছে। আমি সেই শয়তানকে এমন সাজা দেবো, গোটা ভারতবর্ষ শিউরে উঠবে। আমি কথা দিলাম। আর আপনার স্বামী সরোজকে, আমার প্রিয়তম বন্ধুকে আমি নিশ্চয়ই ফিরিয়ে আনবো। পুরীর পুলিশ সুপার কলকাতা থেকে একটা জরুরি টেলিগ্রাম পেলেন। দস্যু মোহন খুব সম্ভবত পুরী যাচ্ছে। চারিদিকে বিশেষ দৃষ্টি রেখে সম্ভব হলে তাকে গ্রেপ্তার করে আমাদের খবর দিন। টেলিগ্রাম যখন এলো তখন সকাল 7টা। পুলিশ সুপার আর দেরি না করে তৎক্ষণাৎ ফোর্স নিয়ে মিস্টার সোমের প্রাসাদের দিকে চললেন। পুলিশ সুপার যখন মোহনকে ধরার জন্য সদল বলে যাচ্ছিলেন, তখন মোহনের গাড়ি তার গাড়ির পাশ দিয়েই বেরিয়ে গেল। মোহন পুলিশ সুপারের গাড়ি দেখে বুঝতে পারল যে তার পুরীতে আসার খবর পুলিশের কাছে অজানা নেই। ড্রাইভার, গাড়ির স্পিড বাড়িয়ে দাও, ভুবনেশ্বর চলো। বেশ কিছুক্ষণ পর বিলাস মোহনকে বলল, কথা, ভুবনেশ্বর এসে গেছি। মোহন দেখল তার গাড়ি একটা গ্রামের মধ্যে ঢুকে দাঁড়িয়েছে। মোহন মোটর থেকে নামলো, সামনে একটা চায়ের দোকান দেখে 1 কাপ চায়ের অর্ডার দিল। আপনি মালিক? ওকে। আচ্ছা, গত পরশুদিন রাত্রে এখান দিয়ে কোনো মোটর গাড়ি গিয়েছিল? ওই মোটামুটি ধরুন রাত্রি 11টা, 11:30 এরকম সময়। রাতে 11:30টার সময় একটা মোটরও গিয়েছিল। নীল রঙের মোটর গাড়ি ছিল। তাদের তেল ফুরায় গেল, তা জোগাড়ও করে দিয়েছিলাম।
গাড়িতে একটা মহিলা ছিল, খুবই শরীর খারাপ ছিল। আচ্ছা, বাহ, আপনি আমাকে খুব ভালো একটা খবর দিলেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি চলি, এটা রাখুন। এত টাকা? না না, এত টাকা কেন দিচ্ছেন? আপনি আমার যে উপকার করলেন তার কাছে এই টাকার মূল্য খুবই কম। কি কি কে আপনি? আমি আমি দস্যু মোহন। রায় সাহেব মোটরে সান্ধ্য ভ্রমণ সেরে ফিরতেই রামচরণ তাড়াতাড়ি এসে গেট খুলে দিল। তারপর সে নিজের ঘরে এসে অবাক হয়ে দেখল বন্ধু নিবারণ ঘরে দাঁড়িয়ে আছে। বলাই বাহুল্য, নিবারণ আর কেউ নয়, ছদ্মবেশী মোহন। সে ইতিমধ্যেই পুরী থেকে কলকাতায় চলে এসেছে। দোস্ত, তোমার মনিব কবে ফেললেন? গতকাল রাত্রি। রামচরণ, দোস্ত একটু দাঁড়াও, সাহেব আবার কেন ডাকছেন দেখি। হুজুর ডাকছিলেন? হ্যাঁ, এই টেলিগ্রামটা নিয়ে এখনই অফিসে যাও। এই টেলিগ্রামটা খুব জরুরি, এটা এখনই পাঠিয়ে দিয়ে আসবে, আর রসিদ অবশ্যই নেবে। জি হুজুর। রামচরণ টেলিগ্রামটা নিয়ে তার ঘরে ঢুকে মোহনকে বলল, দোস্ত, আমাকে এখনই একবার টেলিগ্রাম অফিসে যেতে হবে। টেলিগ্রাম? কি টেলিগ্রাম দেখি? হাজরা, পাটনা জংশন, হুঁশিয়ার, সজাগ থাকো, যাচ্ছি, যত্নে ত্রুটি না হয়, রায়ান রায়। তৎক্ষণাৎ মোহন রায় সাহেবের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত বাসায় ফিরে গেল। বাড়িতে ঢুকেই বিলাসকে ডাকল। বিলাস, গাড়িতে তেল ভরো, এখনই বেরোতে হবে। হুজুর কোথায় যাবেন? নতুন মায়ের খবর পেয়েছি। খবর পেয়েছেন? কোথায়? পাটনা, চলো, হাতে সময় নেই। দ্বিতীয় আদেশের প্রয়োজন ছিল না। বিলাস 3 লাফে সিঁড়ি অতিক্রম করে নেমে গেল। মোহন ছদ্মবেশে মোটরে স্টিয়ারিং হুইল ধরল। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে মোটর ছুটে চলল। স্টেশনের পর স্টেশন পার হয়ে মোটর অক্লান্ত গতিতে ছুটে চলল। অবশেষে মোটর পাটনা জংশনে প্রবেশ করল। তখন সকাল 6টা। মোহন মোটর নিয়ে টেলিগ্রাফ অফিসে উপস্থিত হল, কিন্তু তখনও জরুরি তার বিভাগ খুলতে একটু দেরি আছে। সে অপেক্ষা করতে লাগল। অবশেষে প্রতীক্ষিত সময় এলো। একজন যুবক এসে টেলিগ্রাফ অফিস খুলল। মাফ কিজিয়েগা, সকাল সকাল আপনাকে একটু কষ্ট দিতে এলাম। আমার একটা ব্যাপার জানার আছে। क्या बात है जनाब? कोई तार वार करने का है क्या? আমি রায়ান রায়। আমি গত রাত্রে কলকাতা থেকে একটা খুব জরুরি টেলিগ্রাম পাঠিয়েছিলাম মিস্টার হাজরাকে, কিন্তু আমার মনে হচ্ছে উনি ওটা পাননি। আপনি কি একটু কনফার্ম করতে পারবেন যে টেলিগ্রামটা ডেলিভারি হয়েছে কিনা? ओ अच्छा, हाँ वो तो डिलीवरी हो गया था सर। সে কি কথা, মিস্টার হাজরা তো ওটা রিসিভ করেননি। আপনি কোন অ্যাড্রেসে পাঠিয়েছেন, কেই বা ওটা সই করে নিয়েছিল, একটু জানাতে পারবেন? हाँ जी, हजरा साहब का घर में ही डिलीवरी हुआ है। देखिए ये एड्रेस में गया, 31 दरियाबगंज। वो तो सिग्नेचर करके ले भी लिया। ও তাই নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিলাস, দরিয়াবগঞ্জ। জি হুজুর। কিছুক্ষণ পরেই মোহনের গাড়ি দরিয়াবগঞ্জের 31 নম্বর বাড়ির সামনে গিয়ে থামল। মোহন দরজায় ধাক্কা দিতে লাগল। বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এসে বিরক্ত কণ্ঠে বললেন, কন হ্যাঁ, কে চাইয়ে? আমি মিস্টার হাজরার সঙ্গে দেখা করতে চাই। বাঙালি, আমি মিস্টার হাজরা, বলুন। আমি কলকাতা থেকে আসছি। মিস্টার রায়ান রায়, মতলব রায় সাহেব আমাকে পাঠিয়েছেন। আপনার এই বাড়িতে যে মহিলা আছেন তার সঙ্গে আমার দেখা হওয়ার খুব দরকার। আমার বাড়িতে যে মহিলা ছিলেন তিনি তো এখন নেই। উনি 10 মিনিট আগেই বেরিয়ে গেছেন। 10 মিনিট আগে বেরিয়ে গেছেন? কোথায়, কেন? ওনার হাজব্যান্ড ওনাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠি পড়েই উনি বেরিয়ে গেছেন। আপনি কাইন্ডলি আমাকে চিঠিটা একটু দেখাতে পারবেন?
হ্যাঁ জেন্টলম্যান, এই নিন। প্রিয়তমাশু, আমি বহু চেষ্টায় তোমার ঠিকানা পেয়ে মোটর ও বিশ্বাসী লোক পাঠালাম। তুমি অবিলম্বে কোনো দ্বিধা চিন্তা না করে চলে আসো। আমি এখন দিল্লিতে অপেক্ষা করছি, সাক্ষাতে সব কথা হবে। ইতি তোমার মোহন। বৃদ্ধের সঙ্গে কথা শেষ হতে না হতেই মোহন দ্রুত বেগে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। উল্কার বেগে গাড়ি ছুটতে লাগলো। গন্তব্য দিল্লি। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর বিলাস মোহনকে বলল, কথা 1 ঘন্টা ধরে একটা গাড়ি কিন্তু ফলো করছে আমাদের। আমি খেয়াল করেছি, গাড়িটা কলকাতা পুলিশের গাড়ি। মোহন গাড়ির গতিবেগ দ্বিগুণ বাড়িয়ে দিল। ক্রমশ পেছনের গাড়ির সঙ্গে তার দূরত্ব বাড়তে লাগল। এক সময় পেছনের গাড়িটিকে আর দেখা গেল না। বিলাস, এখান থেকে 30 কিলোমিটার দূরে এয়ারপোর্ট, মানে এলাহাবাদ এয়ারপোর্ট। আমি সামনে একটা বাঁকে নেমে যাব, তুমি স্টিয়ারিং ধরবে। তুমি গাড়ি নিয়ে সোজা কলকাতা ফিরে যাবে। আমি এলাহাবাদ থেকে প্লেন ধরে দিল্লি যাব। জি হুজুর। মোহন একটা ট্যাক্সি নিয়ে এলাহাবাদ এয়ারপোর্টের টিকিট কাউন্টারে এসে উপস্থিত হলো। এক্সকিউজ মি ম্যাম, আজকে দিল্লির কোনো ফ্লাইট আছে? স্যার, আজকে তো দিল্লির কোনো ফ্লাইট নেই। কালকে সকাল 10টায় দিল্লি ফ্লাইট আছে। ও, সকাল 10টা। থ্যাংক ইউ। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে মোহন ট্যাক্সি ড্রাইভারকে রয়্যাল হোটেলে যাবার নির্দেশ দিল। পরদিন সকালে মোহন এয়ারপোর্টে যাবার আগে বাংলার ডাক সংবাদপত্রটি হাতে পেয়ে চোখ বুলিয়ে নিচ্ছিল। হঠাৎ একটা খবরের দিকে তার দৃষ্টি আকর্ষণ করল। আগামী পরশু রায় সাহেব অবিনাশচন্দ্র রায়ের বাড়িতে ডাকাতি ও হত্যার চেষ্টায় সরোজ সোমের যে বিচার আরম্ভ হয়েছিল তা শেষ হবে। পাঠক পাঠিকাদের স্মরণে আছে যে দস্যু মোহন সরোজ সোমের ভগ্নী রমাদেবীকে বিবাহ করেছিল। পরের ঘটনা, বাঙালি চিফ ডিটেকটিভ ইন্সপেক্টরের বেকারের গুলিতে আহত। এক্ষেত্রে জনসাধারণের মনে ধারণা বদ্ধমূল হয়ে আছে যে দস্যু মোহন কিছুতেই তার শ্যালককে দণ্ড পেতে দেবে না। মোহন খবরের কাগজটা হাতে নিয়ে চিন্তা করতে লাগল। এই সময় ব্যক্তিগত কলমে একটা অদ্ভুত বিজ্ঞপ্তি তার চোখে পড়ল। বন্ধু, আলেয়ার পেছনে আর কতদিন ছুটে বেড়াবে? নির্বোধ। এই বুদ্ধি নিয়ে তুমি শক্তির বড়াই করো। মানে? আলেয়ার পেছনে ছুটে বেড়ায় শক্তি। এই বিজ্ঞপ্তি তো আমার জন্য। খটকাটা আমার প্রথম থেকেই লেগেছিল। আমি যেখানেই পৌঁছচ্ছি পুলিশ তার আগেই জেনে যাচ্ছে আমি সেখানে আসব। পাটনায় পুলিশ আসার কথা ছিল না, এলাহাবাদ অব্দি আমাকে ফলো করার কথা ছিল না। আলেয়া। আচ্ছা, রমাকে যে চিঠি লেখা হলো সেখানে দিল্লির কোনো অ্যাড্রেস নেই। অ্যাড্রেস ছাড়া একটা মানুষ কোনো জায়গায় পৌঁছয় কি করে? পুরো ব্যাপারটাই তো আলেয়া। ঠিক, অবিনাশ রায়। আসছি। মোহন এলাহাবাদের এয়ারপোর্টে গিয়ে কলকাতার টিকিট চাইল। সে জানতে পারল 2 ঘন্টা পরেই কলকাতার ফ্লাইট।
রায় সাহেবের ভৃত্য রামচরণ প্রভুর জুতো ব্রাশ করছিল। সময়টা বিকেল। আগামীকাল দায়রা আদালতে সরোজের বিচারের দিন। রায় সাহেব সাজসজ্জায় ব্যস্ত ছিলেন। তিনি গুনগুন করে গানও করছিলেন। সাজসজ্জা শেষ করে তিনি রামচরণকে বললেন, আমার ফিরতে দেরি হবে রামচরণ। বাড়ি থেকে বেরিয়ে রায় সাহেব একটা ট্যাক্সি নিলেন। ট্যাক্সি ড্রাইভারকে নিউ মার্কেটের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। নিউ মার্কেটে পৌঁছে তিনি ট্যাক্সি থেকে নেমে আরেকটা ট্যাক্সি নিলেন। এই ট্যাক্সিটা বেশ কিছুটা গিয়ে একটা বাগান বাড়িতে প্রবেশ করল। ট্যাক্সি থেকে নেমে রায় সাহেব বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বেয়ারা, ওনাকে খবর দাও আমি এসেছি। একটু পরেই রমা আস্তে আস্তে ড্রয়িং রুমে এসে ঢুকল। কেমন আছো রমা? কি হলো, কাল সরোজের বিচারের দিন, সেটা মনে আছে তো? আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না। হ্যাঁ, এটাই তো সমস্যা যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো না। কিন্তু বিচারে যা হবে তাতে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। আমি আপনার মতো নীচ লোকের সঙ্গে কথা বলতে চাই না। নীচ? আমি কি করে নীচ হতে পারি? আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে পারি। আমি নীচ নয় রমা, তুমি আমাকে ঠিক মতো চিনতে পারছো না। আপনি যদি নিজের মঙ্গল চান আমাকে মুক্তি দিন, নইলে কিন্তু। নইলে কি হবে? তুমি তো একটা দস্যুর পত্নী, একটা দস্যুকে বিয়ে করেছ। একটা শিক্ষিতা মহিলা হয়ে একটা দস্যুর সঙ্গে কি করে জীবন কাটাবে? রমা, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। ছি, আপনাকে আমি ঘৃণা করি। বারবার বলেছি আপনাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু সরোজ মুক্তি পাবে যদি তুমি ঘৃণাটা একটু কমাও। আপনি পরিত্রাণ পাবেন না, আপনি ওর হাত থেকে নিষ্কৃতি পাবেন না। ওর হাত থেকে? তোমার এই ও এখন দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে, একটা নির্বোধ ও। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না এসব। আমি মিথ্যে কথা বলবেন না আমাকে। মিথ্যে নয়, সে দিল্লিতে গেছে, তার বুদ্ধি যথেষ্টই কম। আর বাই দ্য ওয়ে, সরোজের কিন্তু শাস্তি হবে, দ্বীপান্তর। আর তোমার বাবা, তাঁরও সাজা হবে, তাঁরও জেল হবে। সমস্ত মন্ত্রীমশাই থেকে সবাই আমায় মান্য করে চলে, সেটা মাথায় রাখবে রমা। আমি বিশ্বাস করি না, আপনি অত্যন্ত একটু নীচ। আপনারটি কি হবে আপনি ভেবে দেখুন। আমি নীচ, এটা মানছি। নীচতার মধ্যে একটা আনন্দ আছে রমা। আমি নীচ, কিন্তু আমি দস্যু নই। আর আমি তোমাকে ভালো রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বিবাহ নাও করতে পারো, আমার প্রেমিকা তো হতে পারো। কি বলো? কি? আমার স্বামীর প্রতিহিংসা জানেন আপনি? আপনি ধ্বংস হয়ে যাবেন। তোমার স্বামী কোনো প্রতিহিংসা নিতে পারবে না। আমার মনে হয় তোমার যে সমস্যাটা হচ্ছে, তুমি ভাবছো আমি বুড়ো হয়ে গেছি। রমা, বৃক্ষের পরিচয় ফলে। আমি অতটাও বুড়ো নই, তুমি পরীক্ষা করে দেখতে পারো। ছি, আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। রমা, আমি কিন্তু তোমাকে আর কোনো অনুনয় বিনয় রিকোয়েস্ট কিচ্ছু করব না। এইবার আমি কিন্তু বল প্রয়োগ করব। সরে যান বলছি। ঠিক আছে, আমি আর একটা দিন তোমার সময় দিলাম, তুমি মনস্থির করো। পারছি না আমি। কোথায় তুমি? আজ সরোজের বিচারের দিন। দায়রা আদালতে তিল ধারণের জায়গা ছিল না। ঠিক বেলা 11টার সময় বিচারক আদালতে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে আসামি সরোজকেও কড়া পুলিশ পাহারায় কাঠগড়ায় নিয়ে আসা হলো। সমবেত জনতা গুঞ্জন করে উঠল।
বিচারক কঠিন স্বরে আদেশ দিলেন, সাইলেন্স। জনতা স্তব্ধ হয়ে গেল। সরোজকে অত্যন্ত শীর্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যাকুল দৃষ্টিতে কাউকে যেন খুঁজছিল, কিন্তু অবশেষে হতাশ হয়ে মুখ নিচু করল। এমন সময় রায় সাহেব অবিনাশচন্দ্র রায় আদালত কক্ষে প্রবেশ করলেন। সরোজের পক্ষে যেসব আইনজীবীরা নিম্ন আদালতে দাঁড়িয়েছিলেন, দায়রা আদালতে তাদের ওকালতনামা না দেওয়ায় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি জুরিদের সম্বোধন করে বললেন, আসামির বয়স কম দেখে আপনাদের ন্যায় বিচার যেন প্রভাবিত না হয়। সে এমন এক ঘৃণিত কাজ করেছে যার জন্য আমি এক চরম দণ্ড বা সাজার আবেদন করছি। এই যুবক এক গভীর রাত্রে ডাকাতির উদ্দেশ্যে এই শহরের একজন অতি বিশিষ্ট সম্মানিত ধনী নাগরিক রায় সাহেব অবিনাশচন্দ্র রায়ের বাড়িতে প্রবেশ করেছিল। এই যুবক ড্রয়িং রুমের টেবিলের ড্রয়ারের মধ্যে থেকে 10,000 টাকা প্রথমে আত্মসাৎ করে। সেই সময় রায় সাহেবের নিদ্রাভঙ্গ হয়। তিনি কারণ অনুসন্ধানে ড্রয়িং রুমে আসেন এবং যুবককে দেখে চিৎকার করে ওঠেন, এবং এই যুবক তখন রায় সাহেবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে কোনো মারাত্মক স্থানে গুলিটা লাগেনি, কিন্তু রায় সাহেব আহত হন। ইতিমধ্যে রিভলভারের গুলির আওয়াজে রায় সাহেবের ভৃত্য রামচরণের ঘুম ভেঙে যায়। সে ছুটে এসে আততায়ী যুবককে ধরার চেষ্টা করে এবং তা না পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে টেলিফোন করে জানায়, এবং আসামি ধরা পড়ে। এবং আরও একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দস্যু মোহন এই যুবকের অতি নিকটাত্মীয়, সুতরাং এই সব কর্মকাণ্ডের পেছনে দস্যু মোহনেরও হাত থাকা সম্ভব। তাই জুরিগণ, আপনাদের নিকট আমি প্রত্যাশা করছি যে আপনারা পাপীকে চরম দণ্ড দেবেন এবং বিচারের মর্যাদা রক্ষা করবেন। পাবলিক প্রসিকিউটর তার বক্তব্য শেষ করে রায় সাহেবের পাশে এসে বসলেন। রায় সাহেব তাকে নিচু স্বরে বললেন, দারুণ সওয়াল করেছেন, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এই কেসে চরম দণ্ড কেউ রদ করতে পারবে না, আর আসামির কোনো আইনজীবীও তো নেই। রায় সাহেবের মুখে মৃদু হাসি ফুটে উঠল। এই সময় বিচারক আসামি সরোজকে বললেন, তোমার কিছু বলার আছে? আমি নির্দোষ হুজুর। তুমি কোনো অ্যাডভোকেট নিতে চাও? না। হঠাৎ একজন যুবক উঠে দাঁড়ালো। সে বিচারকের দিকে তাকিয়ে বলল, মিলাদ, আমার কিছু বলার আছে। কে আপনি? আমি মাদ্রাজ হাইকোর্টের একজন ব্যারিস্টার। এই আমার ক্রেডেনশিয়াল। আপনি কি চান? আমি এই যুবকটির হয়ে সওয়াল জবাব করতে চাই মিলড। আমি কেসটা কিছুদিন ধরেই অবজার্ভ করছি। আমার মনে হয় আমার যুবকটির পাশে দাঁড়ানো উচিত। আমি তাই অনুমতি পাওয়ার জন্য অনুরোধ করছি। মিস্টার বিন্দু, আমি আপনার প্রার্থনা মঞ্জুর করলাম, কারণ এই আসামি নিজের জন্য কোনো লয়ার অ্যাপয়েন্ট করেননি। সরোজ এক দৃষ্টে এই অপরিচিত যুবকটির দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। এদিকে রায় সাহেব কিছু বুঝতে না পেরে উদ্বিগ্ন স্বরে পাবলিক প্রসিকিউটরকে প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো, এই ভদ্রলোক আবার কে? ইনি মিস্টার বিন্দু, মাদ্রাজের নামকরা ব্যারিস্টার। পটাপট এখন কেস জিতছে, খুব ভালো নাম করেছেন। মিস্টার বিন্দু দাঁড়িয়ে জুরিদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, মাননীয় ধর্মাবতার ও ভদ্র মহোদয়গণ, এই কেসের সমাধান আমি এই আদালতেই করব। এই কেসটা আমার কাছে খুবই সহজ, কিন্তু এর সমাধান হবে খুব চমকপ্রদভাবে। যাই হোক, তার আগে আমি বলে রাখি, এই তরুণ আসামি, এই আসামি কিন্তু নিষ্পাপ এবং নির্দোষ। আমি বিশ্বাস করি আমার এই অভিনব পন্থায় এই কেসের সমাধান দেখে মহামান্য বিচারক পর্যন্ত বিস্মিত ও স্তম্ভিত হবেন। আমি হুজুরের কাছে একটা প্রার্থনা করছি। আপনি কি বলতে চান মিস্টার বিন্দু? সেদিন রাত্রে রায় সাহেবের বাড়িতে যে ঘটনা ঘটেছিল তা এই কোর্টে আমি এখন ডেমনস্ট্রেট করতে চাই। আপনি যদি দয়া করে রায় সাহেবকে আমার সামনে এসে 5 মিনিট বসতে বলেন, তাহলে
আমার কাজটা করা অনেক সহজ হবে। ও ওকে, শিওর, প্রসিড। বিচারক রায় সাহেবকে মিস্টার বিন্দুর সামনে গিয়ে বসতে আদেশ দিলেন। রায় সাহেবের মুখ শুকিয়ে গেল। তিনি মিস্টার বিন্দুর নির্দেশ মতো একটা চেয়ারে গিয়ে বসলেন। মিস্টার বিন্দু মৃদু হেসে বললেন, চমৎকার। তাহলে রায় সাহেব, এখন আমি আর আপনি মুখোমুখি, আর কেউ নেই আমাদের মধ্যে। ভদ্রমহোদয়গণ, এখন আপনারা একটা ব্যাপার চিন্তা করুন। ধরুন এই রায় সাহেব এমন একটা কাগজ বা দলিলের অধিকারী যা প্রকাশ পেলে আসামির পিতা যথেষ্ট বিপদের সম্মুখীন হবেন। জেল খাটা তো দূরে থাক, ফাঁসির দড়িতেও ঝুলতে হতে পারে। এবং সেই দলিলের বলে রায় সাহেব আসামির পিতাকে ক্রমাগত ব্ল্যাকমেল করে আসছেন এবং ভালো টাকা উপার্জন করছেন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথায় কি উল্টোপাল্টা কথা। মিলর্ড, রায় সাহেব যদি শান্ত না থাকেন তাহলে আমার পক্ষে কিন্তু অগ্রসর হওয়া কষ্টকর হবে। আপনি চুপ করুন, মিস্টার বিন্দুকে সওয়াল করতে দিন। মিলর্ড, আমি এবার একটা অন্যরকম ঘটনা বলি, যে ঘটনাটা যথাযথভাবে ঘটেছিল। আসামি সরোজ সোম, সে পুরী থেকে কলকাতায় আসে লক্ষাধিক টাকার সঙ্গে নিয়ে, আর সেই জন্যই সে সঙ্গে করে একটা লাইসেন্সড পিস্তল নিয়ে আসে, অর্থাৎ নিজের আত্মরক্ষার কারণে। এবং সেই আসামি মিস্টার রায়ের সঙ্গে দেখা করতে যান সকালবেলায়, কিন্তু রায় সাহেব সেই সময় বাড়িতে ছিলেন না। সে দুবার গিয়ে ফিরে আসে। তারপর রাত্রিবেলায় রায় সাহেবের সঙ্গে আসামি দেখা হয়। তখন রায় সাহেব মদ্যপান করছিলেন এবং সেই সময় আসামির সঙ্গে রায় সাহেবের বেশ কিছু কথাবার্তা হয়েছিল, যে কথাগুলো এই কেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই কথোপকথন আমরা জানব আসামি সরোজের মুখ থেকে। বিচারকের নির্দেশে আসামি সরোজকে সাক্ষীর কাঠ করায় আনা হলো। আমি সরোজবাবুকে সওয়াল জবাব শুরু করার আগেই আদালতকে একটা অনুরোধ জানাতে চাই। সেটা হচ্ছে অবিনাশবাবুর পরিচারক রামচরণকে যদি আদালতে হাজির করা হয়, কারণ আমার মনে হয় তার কাছ থেকেও আমাদের কিছু শোনার আছে। বিচারক মিস্টার বিন্দুর আবেদন মঞ্জুর করলেন। মিস্টার বিন্দু আসামি সরোজকে সওয়াল করতে শুরু করলেন। আপনার নাম? সরোজ সোম। আচ্ছা, আপনার পিতার নাম? পঙ্কজ সোম। আপনি রায় সাহেবের বাড়িতে কি কারণে গিয়েছিলেন? রায় সাহেব আমার পিতাকে ব্ল্যাকমেল করতেন। তিনি টাকা চেয়ে পাঠাতেন, আর সেই টাকা নিয়েই আমি হাজির হয়েছিলাম ওনার কাছে। এইসব মিথ্যে কথা, এইসব মিথ্যে কথা, এগুলো আমার নামে রটনা রটানো হচ্ছে। পাবলিক প্রসিকিউটর উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন। অবজেকশন মিলর্ড। নিশ্চয়ই মিস্টার বিন্দুর কাছে প্রমাণ আছে, আপনি প্রসিড করুন। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা সরোজবাবু, আপনার পিতাকে কি কারণে অবিনাশবাবু ব্ল্যাকমেল করতেন? অবিনাশবাবুর কাছে কোনো একটা দলিল আছে, এটা আমি আমার পিতার মুখে শুনেছি। সেখানে আমার পিতার নাকি স্বাক্ষর রয়েছে, এবং সেই দলিলের বলেই উনি আমার পিতাকে ব্ল্যাকমেল করেন এবং করে এসছেন। সেদিন রাত্রে অবিনাশবাবুর সঙ্গে আপনার যা কথোপকথন হয়েছে তা সবিস্তারে কোর্টকে জানান। মিলর্ড, সেদিন রাত্রিবেলা আমি অবিনাশ সাহেবের সঙ্গে দেখা করি। উনি তখন মদ্যপান করছিলেন। আমি ওনার কথা মতো 1 লক্ষ টাকা নিয়ে হাজির হই, কিন্তু তারপরে উনি বলতে থাকেন যে টাকার অঙ্ক 10 লক্ষ করতে হবে। আমি ওনাকে অনেক অনুরোধ করি, এরকম বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব নয়, কিন্তু উনি মানতে চান না। উল্টে তিনি আমাকে একটি অত্যন্ত কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাব? কি প্রস্তাব, আপনি খুলে বলুন। মিলর্ড, উনি আমার বোনের নামে। আপনার বোনের নামে কি বলে বলুন। উনি বলেন যে আমার বোনকে যদি আমি ওনার হাতে তুলে দিই
তাহলে উনি আর টাকা চাইবেন না। তারপর কি ঘটনা ঘটে? এই কুপ্রস্তাব শুনে আমি আমার নিজের মাথা ঠিক রাখতে পারিনি। আমি উত্তেজিত হয়ে রিভলভারটা আমার হাতে নিয়ে আসি, মানে বের করি পকেট থেকে, কিন্তু রায় সাহেব সেটা কেড়ে নেন আমার হাত থেকে। এরপরে আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং সেই অবস্থাতেই ট্রিগারে চাপ পড়ে আর একটা গুলি ছুটে যায়। কিন্তু ভাগ্যবশত রায় সাহেব খুব একটা গুরুতরভাবে আহত হননি। ধন্যবাদ সরোজবাবু, আমার আর কোনো প্রশ্ন করার নেই। মিলর্ড, মিস্টার বিন্দু বিনা সাক্ষ্য প্রমাণে নিজের মন গড়া উদ্ভট গল্প বলে চলেছে কোর্টের সামনে। মিলর্ড, আমি সাক্ষ্য প্রমাণ দিচ্ছি। আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে রামচরণকে কাঠগড়ায় হাজির করা হয়। আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। বিচারকের আদেশ মতো রায় সাহেবের ভৃত্য রামচরণকে সাক্ষীর কাঠগড়ায় আনা হলো। তোমার নাম কি? হুজুর, আমার নাম রামচরণ দাস। দেখো রামচরণ, তুমি শপথ করেছ আমি যা যা প্রশ্ন করব সঠিক উত্তর দেবে। মিথ্যা বলা কিন্তু মহাপাপ, এবং আদালতে মিথ্যা বললে তোমার কিন্তু জেল হাজত হতে পারে। জি হুজুর, যা বলবো সত্যি বলবো। আচ্ছা, যেদিন রাত্রে সরোজবাবু তোমার মনিবের সঙ্গে দেখা করতে যান, তুমি সেই দিন বাড়িতে উপস্থিত ছিলে? হ্যাঁ হুজুর, ছিলাম। তোমার মনিব তখন কি করছিলেন? উনি মদ্যপান করছিলেন একটু। আচ্ছা, সরোজবাবুর সঙ্গে কি কি কথা হয় তা তুমি শুনেছিলে? না হুজুর, আমি তো রান্নাঘরে ছিলাম, পুরোপুরি শুনিনি। তবে কি? তবে ওনাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছিল, ঝগড়া কিছু একটা হয়েছিল। সেই ঝগড়ার পরে তুমি কি কোনো বন্দুকের গুলির আওয়াজ শুনেছিলে? হ্যাঁ হুজুর, একটা গুলি চলেছিল, আমার সাহেবের হাতে ছুঁয়ে বেরিয়ে গেছিল গুলিটা। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মিস্টার বিন্দু বিচারকের কাছে রায় সাহেবকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইলেন। বিচারক তাকে অনুমতি দিলেন। পাবলিক প্রসিকিউটর ব্যর্থ প্রতিবাদ করে বসে পড়লেন। মিস্টার বিন্দু মৃদু হেসে রায় সাহেবের দিকে তাকিয়ে বললেন, রায় সাহেব, আপনি যে দলিলের বলে বলিয়ান, সেই দলিলটা কি এখন আপনার সঙ্গেই আছে? এসব মিথ্যে কথা এগুলো। আমাকে বদনাম করা হচ্ছে। সাইলেন্স, প্রসিড। আচ্ছা, তাহলে আমি এখন একটা অন্য প্রশ্ন করি। আচ্ছা রায় সাহেব, আপনি সব সময় রঙিন চশমা পরে থাকেন কেন? এ আবার কি রকম প্রশ্ন? আমার ইচ্ছা আমি পড়তেই পারি। এই অবান্তর প্রশ্নের মানে কি? মানে আছে রায় সাহেব, মানে আছে। আচ্ছা, যদি কোর্ট আমাকে অনুমতি দেয়, আমি সেদিন রাত্রে কি ঘটেছিল আর কিভাবে রায় সাহেব আহত হয়েছিলেন তা এখানে ডেমনস্ট্রেট করতে পারি। আমি অনুমতি দিলাম। চোখের পলক ফেলার আগেই মিস্টার বিন্দু রায় সাহেবের ওপর লাফিয়ে পড়লেন। রায় সাহেব বিকট চিৎকার করতে লাগলেন। জনগণ গোলমাল করতে করতে দাঁড়িয়ে পড়ল। জুরিগণ এবং বিচারক উদ্বিগ্ন হয়ে গোলমাল থামানোর জন্য আদেশ জানালেন। সাইলেন্স, চুপ করুন, সাইলেন্স। কয়েক মুহূর্ত পরে রায় সাহেব যখন উঠে দাঁড়ালেন, তখন সকলে অবাক হয়ে দেখল তার চোখের রঙিন চশমা নেই এবং ডান দিকের চোখের জায়গায় একটা কালো গহ্বর। আপনার চোখের ব্যাপারে কি হলো? ও আর কেউ নয়, ও মোহন, ও দস্যু মোহন, ও আর কেউ নয়, ও মোহন। ওসব কি বলছেন? ও মোহন, ছদ্মবেশী মোহন আমার সর্বনাশ করে চলে গেছে। কি ব্যাপার? মিস্টার বিন্দু কোথায়? ইতিমধ্যে মিস্টার বিন্দুকে আর আদালত কক্ষে দেখা গেল না। তিনি অন্তর্হিত হয়েছিলেন। আদালত কক্ষের জনতা উত্তেজনায় অধীর হয়ে উঠেছিল। আজকের মতো আদালত এখানেই বন্ধ হলো।
এই রকম পরিস্থিতিতে আদালত চালানো খুবই মুশকিল। এর শুনানি পরে হবে, আসামিকে হাজতে নেওয়া হোক। আদালত বন্ধ হয়ে গেল। সমবেত জনতা মোহনের বিষয়ে আলোচনা করতে করতে ফিরে গেল। বিদ্যুৎ বেগে সারা কলকাতায় এই অভূতপূর্ব ঘটনার কথা ছড়িয়ে পড়ল। আদালত থেকে বেরিয়ে রায় সাহেব তার মোটরে উঠলেন, সোজা বাগান বাড়িতে পৌঁছে গেলেন। এই কে আছিস? শোন, বাড়িতে যদি কেউ আসে ঢোকার চেষ্টা করে সোজা গুলি চালাবি। রায় সাহেব উত্তেজনায় অধীর হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। আলমারি খুলে একটা মদের বোতল বের করলেন, তারপর গ্লাসে না ঢেলে সরাসরি মুখে ঢালতে শুরু করলেন। শয়তানটা সব কিছু নিয়ে গেছে। শয়তান। মোটরের শব্দ শুনে রমা নিচে নেমে এসেছিল। ড্রয়িং রুমে রায় সাহেবকে দেখে ঢুকতে গিয়েও থেমে গেল। রায় সাহেবের হাতে মদের বোতল। কি হলো রমা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? ভেতরে এসো। কি বলতে চান বলুন। কি বলতে চাই? অনেক কিছুই তো বলতে চাই, এসো। আজ মোকদ্দমায় কি হয়েছে? মোকদ্দমা? মোকদ্দমা মোকদ্দমা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে দেবো। কি হয়েছে বলুন, আমি শুনতে চাই। দাদার কি হলো? রমা, তোমার দাদা, তোমার বাবা, সবাইকে আমি মুক্তি দেব। আমি মোকদ্দমা তুলে নেব। আর তোমার বর মোহন, ওকেও আমি আর বিরক্ত করব না। তুমি আমার কাছে এসো। না, আমি ভেতরে ঢুকবো না, যা বলার ওখান থেকে বলুন। রমা, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারছো না রমা, তুমি কাছে এসো। আপনি সব কথা বলবেন না, যা বলার বলুন। কি বলতে চান বলুন। আচ্ছা শোনো, আমি আমি তোমাদের সবাইকে মুক্তি দেব। আমি তোমারও কোনো ক্ষতি করব না, কিন্তু আমার একটা কাজ তোমায় করে দিতে হবে। কি কাজ? তোমার বর, ওই বর্বর দস্যুটা আমার দলিলটা নিয়ে গেছে। ওটা আমি জানি তুমি ওকে বললে ওর দলিলটা ফেরত দিতে রাজি হবে। তোমাকে দলিলটা ফেরত নিয়ে আসতে হবে। দলিলটা নিয়ে গেছেন? কিন্তু আমি তো কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। তুমি বললেই ও দলিল ফেরত দেবে। তুমি এই কাজটা করে দাও রমা। আমি আপনাকে কথা দিতে পারছি না। কথা দিতে পারছো না? অনেক সতীপনা হয়েছে তোমার। আসবেন আমি না, তোমায় ছাড়বো না। একদম এদিকে আসবেন না, খারাপ হয়ে যাবে, একদম এগোবেন না। ও, খারাপ হয়ে যাবে? তাহলে আমার প্রপোজালে রাজি হয়ে যাও। যান, সরে যান বলছি, সরে যান। কি প্রপোজাল মিস্টার অবিনাশ রায়? যে ব্যক্তি ড্রয়িং রুমে প্রবেশ করল তাকে দেখে রায় সাহেবের মুখ শুকিয়ে গেল। রমা বিস্ফারিত দৃষ্টিতে উকিল বেশি মোহনের দিকে তাকিয়ে রইল। তারপর দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। তুমি এসেছো? চিন্তা করো না রমা। রায় সাহেব অবিনাশ রায়। দস্যু মোহনকে আপনি চেনেননি? হ্যাঁ, দস্যু মোহন আলেয়ার পেছনে দৌড়য় না। ও, বাই দ্য ওয়ে, আপনার পকেটে যে যন্ত্রটা আছে ওটা বের করার চেষ্টা করবেন না। আমার হাতের এই যে বন্দুকটা রয়েছে সেটা কিন্তু আপনার কপালের দিকে তাক করা রয়েছে। আর দস্যু মোহনের গুলি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি চাইলে এক্ষুনি আপনার প্রাণবায়ুটা বের করে দিতে পারি, কিন্তু তার আগে একটু আপনার সঙ্গে খেলা করার ইচ্ছা হচ্ছে। খেলা করবে তুমি আমার সঙ্গে? খেলা?
হাসির কি হলো রায় সাহেব? আমাকে মেরে কোনো লাভ নেই। আমি যখন মরব সবাইকে নিয়ে মরব। তোমার শ্যালক, তোমার শ্বশুর, নাইট, মন্ত্রী, কেউ বাদ যাবে না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে তোমার কপালে আমি এখন একটা ছোট্ট ফুটো করি। না না না, ওকে গুলি করো না, থাক, গুলি করো না। তুমি গুলি করবে? কি এই লোকটা পাগল হয়ে গেল নাকি? রমা, হ্যাঁ তাই তো দেখছি। সব বাবা, আজব কাণ্ড। ভাবলাম একটু প্রতিশোধ নেব, তার কি লোকটা পাগল হয়ে গেল। থুর। হো হো করে হাসতে হাসতে রায় সাহেব হঠাৎ দেয়ালের গায়ে কয়েকটা সুইচ টিপে দিলেন। বাইরে বিকট শব্দে ঘন্টা বেজে উঠল। মান, মান, এইবার তুমি কি করে বেঁচে ফিরবে দেখো। রায় সাহেব, আপনি কি ভাবছেন যে আপনি ঘন্টা বাজাবেন আর আপনার লোকেরা ছুটে আসবে? মোহন তাদের খুব সুন্দর একটা ঘুম পাড়িয়ে এসেছে, কেউ আসবে না। হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছে। শোকনমত্ত রায় সাহেব টলতে টলতে বাইরে গিয়ে দেখলেন তার পাহারাদাররা ঘুমে অচেতন। একপাশে সমস্ত বন্দুকগুলো পড়ে আছে। রায় সাহেব অট্টহাসিতে ভেঙে পড়তে লাগলেন। নির্জন বাগান বাড়ি সেই অদ্ভুত অট্টহাসিতে প্রতিধ্বনিত হতে লাগল। মোহন ও রমা ধীরে ধীরে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। পরদিন পুরী এক্সপ্রেসের রিজার্ভ করা একটি প্রথম শ্রেণীর কামরায় রমা, সরোজ এবং ছদ্মবেশী মোহন প্রবেশ করল। ট্রেন ছাড়বার তখনও কয়েক মিনিট দেরি ছিল। সরোজ মোহনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মোহন, এই রায় সাহেব কি শেষকালে পাগল হয়ে গেলেন? পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল কি? অদৃষ্ট, সবই অদৃষ্ট। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু ওর দলিলের ব্যাপারটা কি হলো শেষ অবধি? ওর দলিল লুকোনো ছিল চোখের মণিকোঠায়। ওর একটা চোখ যে পাথরের ছিল তা আমি বুঝতে পেরেছিলাম, আর সেই পাথরের চোখ আমি ওই জন্যে কেড়ে নিয়েছিলাম। আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু তারপর কি করলে? তারপরে কি করব? মিনিস্টারের কাছে গেলাম, সেই পাথরের চোখ থেকে দলিল বের করলাম, আর মিনিস্টারের সামনে সেই দলিল পুড়িয়ে দিলাম। পুড়িয়ে দিলে? হ্যাঁ, কারণ যদি না পোড়াতাম তাহলে আরেকটা রায় সাহেবের জন্ম হতো। আমি সেটা চাইনি। ও, সেই জন্যই কি আমার মুক্তি হয়েছে? হ্যাঁ, তা বলতেই পারো। না, তবে আমার মনে হয় যে ব্যারিস্টার বিন্দু বেশ জোর সওয়াল জবাব করেছিলেন, সেটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ বন্ধু, সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ব্যারিস্টার বিন্দু এখনো অবধি কিন্তু তার পেমেন্ট পায়নি। রমা অনুরাগ ভরা দৃষ্টিতে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। শশধর দত্ত রচিত দস্যু মোহন সিরিজের পঞ্চম গল্প রমাহারা মোহনের অন্তিম পর্ব আজ এখানেই শেষ হল। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।